দেড় মাসের মাথায় থেকেই এই ভদ্রলোকের যিনি স্ত্রী অস্বাভাবিক ব্যবহার শুরু করেন ভদ্রলোকের সাথে। আমার স্ত্রীর মধ্যে যে পরিবর্তন হয়েছে, ও আমাকে একেবারেই সহ্য করতে পারছে না। তুমি কি আমাকে ধর্ষণ করতে চাও? ঘুমের মধ্যে দেখি যে না, ও বিড়বিড় করে, আমি ওর মুখের সামনে একদম কানটা নিয়ে গিয়ে শুনি ও বলছে যে না, আমার সাথে এরকম করবে না, আমার সাথে এরকম করবে না, কেন আমাকে ভয় দেখাচ্ছ, কেন আমাকে মারতে চাইছো, আমার সাথে এরকম করো না, এরকম করো না বলে হাত পা পুরো ঝটপট ঝটপট করছে। তো আমি বুঝতে পারলাম এটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয়। কি হচ্ছে ওর সাথে? আমি তোমাকে ভালো থাকতে দেব না, আমি তোমাকে শেষ করে দেব, এবং এই বলে ওর ওপরে জবরদস্তি ওকে ধর্ষণ করে। ওনার স্ত্রীর ফটো রিড করে যেটা জানতে পারি, তো আমি যেটা দেখেছিলাম মেয়েটার রিলেটেড জায়গা থেকেই প্রবলেম। আজকে যে কেস স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করব, সেখানে আপনারা জানতে পারবেন দৈনন্দিন জীবনে একটা সাধারণভাবে করা একটা কাজ কীরকমভাবে একটি মেয়ের জীবনে একটা ভয়ানক ঘটনা নিয়ে আসতে পারে। শুধু একটি মেয়ের জীবনে না, তার স্বামীর জীবনেও। আমরা প্রতিদিনের জীবনে এরকম অনেক রকমের কাজ করে থাকি, আমরা তার আগে পিছে কি প্রবলেম আসতে পারে আমরা ভাবি না। একটা সামান্য ইউজ করা স্যানিটারি ন্যাপকিন একটা পরিত্যক্ত ডাস্টবিনে ফেলার পরে একটি মেয়ের জীবনে যে কতটা ভয়ানক ঘটনা ঘটতে পারে এবং তার স্বামীর সাথে কতটা ভয়ানক কিছু ঘটতে পারে তার স্ত্রীর থেকে, এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই পুরো কেস স্টাডিটা আপনারা দেখবেন, এবং আপনাদের সাথেও যদি এইরকম কোনো রকম ভৌতিক ঘটনা ঘটে থাকে বা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক্যাল ঘটনা ঘটে থাকে এবং আপনারা তার জন্য কোনো কনসালটেশন চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনেও আমার নাম্বার আপনারা দেখতে পাবেন। অবশ্যই যোগাযোগ করবেন। এর বাইরেও যদি আপনারা আপনাদের জীবনে ঘটা কোনো ভৌতিক ঘটনা বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক্যাল ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রেও আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে চলে যাওয়া নাম্বারে। শুরু করছি আজকের কেস স্টাডি, অবশ্যই সঙ্গে থাকবেন। সোদপুর থেকে একটি ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করে তার স্ত্রীর কিছু সমস্যা নিয়ে। ভদ্রলোক আগে কৃষ্ণনগরে থাকতেন, তার পৈতৃক বাড়িতে। কলকাতায় জব করেন উনি। তো জবের সুবিধার জন্য এতদিন উনি কলকাতা থেকে একা থেকেই জব করতেন। 1 বছর আগে ওনার বিবাহ হয়েছে। 1 বছর ওয়াইফ কৃষ্ণনগরেই ছিলেন। ফাইনালি উনি সোদপুরে একটি বাড়ি কেনেন, একটি দোতলা বাড়ি উনি কেনেন, 4 বেডরুমের, খুব সুন্দর একটা বাড়ি। তো সেই বাড়িটি উনি কেনেন ওনার পৈতৃক বাড়ির অংশটা সেল করে। কিন্তু সমস্যা যেখানে হয়, খুব সুন্দরভাবেই তাদের জীবন চলছিল, কিন্তু খুব সুন্দর এই জীবনের সময়সীমা ছিল মাত্র 1.5 মাস। 1.5 মাসের মাথায় থেকেই এই ভদ্রলোকের যিনি স্ত্রী অস্বাভাবিক ব্যবহার শুরু করেন ভদ্রলোকের সাথে। ভদ্রলোক আমাকে বলেন, আমার স্ত্রী এই বাড়িতে এসে প্রচণ্ড হাসি খুশি ছিল, ও নিজে পছন্দ করে এই বাড়িটি কিনেছে। আমাদের কথা ছিল হয়তো আমরা ফ্ল্যাটই কিনবো, আমরা ভাবিনি যে একটা ইন্ডিভিজুয়াল হাউস আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের লাক ফেভার করে, আমরা আমাদের পছন্দ মতো একটা ইন্ডিভিজুয়াল হাউস পেয়ে যাই, একদম মেন রোডের পরেই বাড়িটা আমাদের। খুব ভালো, আমার স্ত্রী ভীষণ হ্যাপি ছিল। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে 1 বছর আগে। কিন্তু 1.5 মাসের মাথায় থেকেই আমার স্ত্রীর ব্যবহারে এতটা পরিবর্তন হয় যে আমাকে এখন ভাবতে বাধ্য করছে আমার স্ত্রীর কি হলো। কোনো রকমের মানসিক রোগগ্রস্ত হলো, নাকি ও আমার সামনে এইরকম মানসিক রোগগ্রস্তের মতো ব্যবহার করছে, ওর অন্য কোনো অ্যাফেয়ার হয়েছে, আমাকে আরও চাইছে না। আমার মাইন্ডে এই প্রশ্নটা আসছে, কারণ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ এবং এই বিবাহের সময়তে আমার স্ত্রী কিন্তু বিয়েটা নিজের ইচ্ছেতে করেনি। আমি সরকারি চাকরি করি, আমার যিনি শ্বশুরমশাই আমার ওয়াইফকে কিন্তু কোনো রকম বুঝিয়েই উনি বলতে গেলে বিয়েটা দিয়েছেন। পরবর্তীকালে আমার স্ত্রীর মুখেই এগুলো শোনা। কিন্তু এই 1 বছর আমাদের সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল। আমি ভুলেই গিয়েছিলাম যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। আমার স্ত্রী এতটাই ভালো, কিন্তু এখানে আসার 1.5 মাসের মধ্যে আমার স্ত্রীর কি হলো আমি বুঝে উঠতে পারছি না। আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করি, কি এমন ব্যবহার করছে আমাকে সেগুলো বলুন, আর আপনার স্ত্রীর কিছু ছবি আমাকে পাঠাবেন, এখনকার বা আগের। ওনার ফটো রিড করে, ওনার স্ত্রীর ফটো রিড করে যেটা জানতে পারি, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। উনি আমাকে যেটা এবার বলেন যে আমার স্ত্রীর মধ্যে যে পরিবর্তন হয়েছে, ও আমাকে একেবারেই সহ্য করতে পারছে না। আমি যখনই
আমাদের দেখুন, সারাদিন অফিসে থাকি, আমি একজন সরকারি চাকরি করি। সারাদিন অফিসে থাকার পরে রাতে স্বাভাবিক ব্যাপারই, আমাদের তো অনেক দিন বিয়ে হয়ে যায়নি এবং এখন আমাদের ইয়াং বয়সে একটা ইন্টিমেট সম্পর্ক তো হয়ই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। রাতে যখনই আমি ওর কাছে যাই, ও একেবারেই আমার সাথে সেক্স করতে চায় না। ও আমাকে বলতে গেলে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। এবং দিনের বেলাতে যখন আমি ওকে জিজ্ঞাসা করছি, তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো, ও আমাকে অদ্ভুত ব্যবহার করছে আমার সাথে। আমাকে বলছে, তুমি আমাকে কি চাও? তুমি কি আমাকে ধর্ষণ করতে চাও? তুমি তো এরকম ছিলে না, তুমি এরকম বদলে গেলে কেন? তুমি দেখো কালকে সারা রাত আমার সাথে কি করেছো, তুমি সারা রাত আমার উপরে জবরদস্তি করেছো, কেন আমার উপরে জবরদস্তি করছো? বললো, আমি? ভদ্রলোক বলছে, আমি তো ওর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি, আমি ওর উপরে জবরদস্তি কোথায় করলাম? ও তো আমাকে কাছেই আসতে দিচ্ছে না। আমি সেদিন ওকে কিছু বললাম না, আমি এটা বুঝতে পারলাম যে অস্বাভাবিক কিছু তো হচ্ছে। সেদিন আমি ভাবলাম যে ওর অ্যাক্টিভিটিসগুলো আমি খুব ভালো করে লক্ষ্য করব। আমি চুপচাপ, বলতে গেলে সেদিন সারা রাত আমি জেগে রয়েছি, আমি দেখছি ও ঘুমিয়ে পড়েছে। ও কি করছে? আমার মনে হয়েছিল, আচ্ছা আমি ঘুমিয়ে পড়লে কেউ কারোর সাথে ফোনে গল্প করে, কথা বলে? বলতে গেলে সেদিন আমি এটাই লক্ষ্য করবো বলে আমি চুপচাপ বসে থাকলাম। কিন্তু আমি যে জেগে বসে আছি তার দিকে কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও দেখলাম কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ার পরে দেখলাম হঠাৎ ও হাত পা ঝটপট করছে, যেন কেউ কারোর উপরে শারীরিক সম্পর্ক যদি জোর করে করতে যায় তখন তার হাত পায়ের যে পরিস্থিতি হবে, সে কি করবে? হাত পাটা ছিটকাবে না, ছটকানোর চেষ্টা করবে, তার থেকে ছাড়ানোর চেষ্টা করবে। দুটো পা দেখলাম ও ছটফট করছে এবং দুটো হাতও কিন্তু ও যেন নাড়ানোর চেষ্টা করছে, কিন্তু অদ্ভুতভাবে হাত দুটো নাড়াতে পারছে না, পা দুটো উপর নিচ করে কিন্তু ও ছটফট করছে। এবং মুখে আমি দেখলাম, ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে আমি ওর মুখের কাছে কানটা নিয়ে বুঝতে পারছিলাম ও কিছু বলছে। আমি শোনার চেষ্টা করলাম যে কি বলছে। আমি শুনলাম ও মানে ঘুমের মধ্যে বলছে, যতটা জোরে শোনা যায়, যে তুমি কেন আমার সাথে এরকম করছো? না, তুমি এরকম করবে না, তুমি এরকম করবে না, তুমি এরকম কেন করছো? তুমি কেন আমার সাথে জবরদস্তি করছো? তুমি কেন আমাকে মারতে আসছো? আমি কি করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কেন আমাকে মারছো? তুমি বলে ও খুব চিৎকার করছে, করে খুব চিৎকার করছে। যে আর আওয়াজটা সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময়তে মানুষের মুখ থেকে একটা আওয়াজ বেরোয়, এই আওয়াজটা কিন্তু কখনো আরামের হয়, কখনো কিন্তু জবরদস্তির যদি আরাম হয়, জোরের হয়, তখন কিন্তু সেটা একটা পেনফুল আওয়াজ বেরোয়। তো এই পেনফুল আওয়াজটা কিন্তু ওর মুখ থেকে বেরোচ্ছে। তো আমি বুঝতে পারলাম এটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয়, কি হচ্ছে ওর সাথে। পরের দিন সকালে আমি ওকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো তো? ও দেখলাম আমাকে রীতিমতো ভয় পাচ্ছে। বলছে, তুমি কালকে রাতেও আমার সাথে এরকম জবরদস্তি করছো, আমি বাপের বাড়ি চলে যাব, তুমি আমাকে মারছো, তুমি আমার উপরে ধর্ষণ করছো। বলছে কন্টিনিউ, ও কিন্তু আমাকে একটাই কথা বলে যাচ্ছে, তুমি আমাকে ধর্ষণ করছো কেন? ওই কালো লোকটা, তুমি কেমন কালো চেহারা নিয়ে আমার সামনে আসো, তোমার কোথা থেকে তোমার বলো তো এরকম হয়? বলছে, আমি কালো চেহারা নিয়ে আসি? বলছে, হ্যাঁ, তুমিই তো এসেছো কালো চেহারা নিয়ে। তুমি কালকে একটা কালো চেহারা নিয়ে আমার সামনে এলে, তুমি দেখো নখে আমার সারা গা হাঁচড়ে দিয়েছো। বলছে, কোথায় হাঁচড়ে দিয়েছি আমি? বলছে, দেখো আমার পিঠ ফিট পুরো জ্বালা করছে, আমার হাতে দেখো। বলছে, অদ্ভুতভাবে আমি দেখছি আমার ওয়াইফের পিঠে পুরো যেন নখের আঁচড়ে ভর্তি এবং হাতে টাতে ভর্তি ওর নখের আঁচড়। আমি ওকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করি, কি হয়েছে তোমার, আমাকে বলো তো? ও আমাকে বলে যে রাতে তোমাকে বলছে, আমি বলছে, আমি কেন? বলছে, হ্যাঁ তুমি। মানে ওর এতটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যেন আমি একটা কালো মাস্ক পরে আসি নাকি ও বলছে তোমার চেহারা কালো, তুমি কালো মাস্ক পরে আসো। এবার আমি তো ওইরকম কিছু নয়। তো ও যেটা দেখছে, আমাকে ভদ্রলোক বলল, ভদ্রমহিলা যেটা বলেছে যে কালো একটা মাস্ক পরে ও যেন দেখে কাউকে, কালো চেহারার কেউ, যে এসে ওকে বলছে যে আমি তোমাকে শেষ করে দেব, আমি তোমাকে ভালো থাকতে দেব না, আমি তোমাকে শেষ করে দেব। এবং এই বলে ওর ওপরে জবরদস্তি ওকে ধর্ষণ করে, যে রূপটা ও আমাকে দেখছে। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে। ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করলাম, এটা কতদিন হচ্ছে? বলল, ধরুন আমরা এই বাড়িতে 1.5 মাস হলো এসছি,
মানে ওই 1.5 মাসের অ্যাক্টিভিটিসগুলো আমাকে বলুন, আপনার ওয়াইফের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আমাকে বলুন, আর আপনার বাড়ির চারদিকের বর্ণনা আমাকে একটু দিন। আপনি নতুন বাড়ি কিনেছেন, সেটা কোথায়, বা তার চারদিকের বর্ণনা আমাকে দিন। ভদ্রলোক বলল, "আমি সোদপুরে বাড়ি কিনেছি, আমার মেন রোডের পাশেই বাড়ি।" আমি জিজ্ঞাসা করলাম, "ওখানে কাছাকাছি কোনো কবরস্থান বা গ্রেভইয়ার্ড এরকম কিছু আছে?" বলল, "না, এরকম কিছুই নেই।" "আর কি আছে? সেরকম স্পেশাল কি আছে?" বলছে, "সেরকম স্পেশাল তো কিছুই না। নরমালি যেমন বাড়ি হয় সেরকমই একটা জিনিস স্পেশাল, আমাদের বাড়ির পিছন দিকে একটা ডাস্টবিন আছে। তো ডাস্টবিনটা না, মানে আ মানুষ ওদিকে খুব একটা যাতায়াত করে না। ওদিকে আমাদের ব্যাক সাইডের একটা রোড। তো আমি রিসেন্টলি বলে, দেখুন আমি তো সবেই এসেছি ১.৫ মাস। আমি তো এত কিছু জেনে উঠতে পারিনি। তো এই আমার ওয়াইফের যবে থেকে সমস্যা হচ্ছে, তবে থেকে আমি আশেপাশে না একটু জানার বোঝার চেষ্টা করছি। যেহেতু একটা, দেখুন আজকের দিনে আমরা এত পডকাস্ট, আপনারা এত পডকাস্ট আসছে, আপনাদের দেখি আমাকে জানায় ভদ্রলোক যে আপনারও পডকাস্ট আমি ১ বছর ধরে ফলো করছি। কিন্তু আমি জানতাম না, আমি শুনতাম এরকম বিভিন্ন রকমের কেস স্টাডি আপনাদের শুনি। কিন্তু আমি জানতাম, ভাবতে পারিনি আমার নিজের সমস্যা নিয়ে আপনার সাথে কনট্যাক্ট করতে হবে। তো এরকম বিভিন্ন রকমের ঘটনা শুনতে, শুনতে দেখুন একটা জিনিস আজকের দিনে প্রত্যেকে মানুষই আমরা জানতে পারি যে স্পিরিট রিলেটেড প্রবলেম, স্পিরিট পজেশন এর ব্যাপারগুলো। তো আমার ওয়াইফের যবে থেকে এই প্রবলেম হয়, তো আমি একটু আশেপাশের একটু মানুষজনের সাথে কথা বলেছি এবং চারদিকে একটু জানার চেষ্টা করছি যে এই পরিবেশটা এমনি কেমন? এখানে আগে কারা ছিল, বা আগে যারা ছিল তাদের তো আমি জানি, কিন্তু আমি একটু খোঁজখবর আগে আশেপাশের পরিবেশ কেমন একটু খোঁজ নিয়েছি। তো আমি যেটা জানতে পেরেছি, আমার বাড়ির পিছন দিকে একটা ডাস্টবিন আছে, যেখানে হয় না পাড়ার সবাই ময়লা ফেলে। ঠিক আছে? পাড়ার সবাই ময়লা-টয়লা ফেলে এবং মিউনিসিপ্যালিটির গাড়ি এসে ওই ময়লাগুলো নিয়ে যায়। তো অনেকে আমাকে ২-১ জন বলছে ওই ডাস্টবিনের ওই জায়গাটা নাকি ভালো না। এবার কেন ভালো না, কি জন্য ভালো না আমি কিন্তু সেটা জানি না। বলছে ওদিকে অনেকেই অনেক সময় ভয় পেয়েছে বা কারুর প্রবলেম হয়েছে, এরকম হয়েছে। কিন্তু অ আমার ওয়াইফের ওইদিকে তো যাতায়াত কেন করবে? ও তো সেইভাবে ওইদিকে যাতায়াত করার কথা নয়। আমাকে ভদ্রলোক এটা বলে। এইবার আমাকে ভদ্রলোক আরো একটা জিনিস বলে, এই যে ঘটনাটা ওর বাড়ির আসার, এই সোদপুরের বাড়িতে আসার ১.৫ মাস বাদে থেকে ভদ্রলোকের লাইফে এই প্রবলেমগুলো শুরু হয়, ভদ্রলোকের ওয়াইফের এই প্রবলেমগুলো শুরু হয়। আর আমার সাথে যোগাযোগ করে ভদ্রলোক এই বাড়িতে আসার ৬ মাস পরে। মানে এই ঘটনার মোটামুটি ৪ ৪.৫ মাস পরে আমার সাথে যোগাযোগ করে। ভদ্রলোক আমাকে আরো একটা কথা বলে যে, "এটা তো আমার ওয়াইফের ছিল ১ম প্রবলেম, কি আমার সাথে শারীরিক সম্পর্ক আমি যখনই করতে গিয়েছি তখনই ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমার সাথে ও শারীরিক সম্পর্ক করতে চাইছে না। কিন্তু এই ৬টা মাসের মধ্যে আমার ওয়াইফ কিন্তু খুব সুন্দরী দেখতে। কিন্তু ওর মাথার চুল প্রচণ্ড উঠে যাচ্ছে। সকালবেলা যখন ও ঘুম থেকে ওঠে বালিশে ওর একগোছা চুল আমি দেখতে পাই। ওর গায়ের রং অনেক পেল হয়ে গেছে। সাথে আরেকটা জিনিস যেটা হয়েছে, ওর মেয়েদের যে প্রতি মাসে একটা মেনস্ট্রুয়াল ব্যাপার চলে, সাইকেল চলে, ওর কিন্তু পিরিয়ড বন্ধ হয়ে গেছে। ওর এখন মাসিক হচ্ছে না। আমার বাড়িতে আসার পরে ওর একবারই হয়েছে এবং যবে থেকে আপনি বলতে পারেন, যবে থেকে আমি ওর মধ্যে এই প্রবলেমগুলো দেখছি, তারপরে কিন্তু ওর মাসিক হয়নি। আমি ওকে জিজ্ঞাসা করেছি, ও বলেছে, "না, আমার হচ্ছে না, হয় না।" আমি ওকে ডক্টরের কাছে নিয়ে গেছি। ওর সমস্ত টেস্ট হয়েছে, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু ওর পিরিয়ড বন্ধ হয়ে গেছে। কোনো রকমভাবেই কিন্তু ওর পিরিয়ড, মানে অনেক মেডিসিন খেয়েছে, কোনোভাবেই কিন্তু ওর আর পিরিয়ড হয় না। ভদ্রলোককে আমি এবার জিজ্ঞাসা করেছি, "আপনি এখন আপনার ওয়াইফের অ্যাক্টিভিটি কি?" বলছে, "এখন আপনি বলতে পারেন আমার ওয়াইফ ওর মতোই থাকে। নিজের মতো করে ও বিড়বিড় করে এবং মাঝে, মাঝেই ওর মধ্যে কি হয়, রাতের বেলা, আগে তো রাতে ঘুমোতো, এখন কিন্তু ও রাতে ঘুমোয় না। এবং আম রাত্রিবেলা হলেই ওর মধ্যে অস্বাভাবিক পরিবর্তন হয়। ও ভয়ে গুটিয়ে পুরো খাটের একটা দিকে ভয়ে গুটিয়ে যায় এবং আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না করে না, ও এমনও হয়েছে, এক মানে বেডের থেকে নেমে দৌড়োতে, দৌড়োতে ও আমার বেডরুম থেকে ড্রয়িং অবধি চলে গেছে এবং প্রচণ্ড ভয়ে একটা জায়গায় কুঁকড়ে বসে থাকে এবং শেষে ও কাঁদতে থাকে। আমি বুঝে উঠতে পারছি না আমি ওয়াইফকে নিয়ে কোথায় যাব? আমাকে অনেকে, ওর বাপের বাড়ির লোকও ইভেন আমাকে বলছে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। আমি তাও নিয়ে গেছি, কিছু হয়নি। ডক্টর মেডিসিন দিয়েছেন। আমাকে বলেছেন, "এইবার যদি ঠিক না হয় আপনি অ্যাসাইলামে দিয়ে দিন।" আমি আমার এত সুন্দর ওয়াইফকে অ্যাসাইলামে দেব?
কি হলো, তাই সেই রকম কিছু করার আগে আমার মনে হয়েছে আমি আপনার সাথে যোগাযোগ করি। ভদ্রলোককে আমি বললাম তখন যে ওর পিরিয়ডের যে প্রবলেমটা সেটা যে হয়েছে, এই পিরিয়ডের রিলেটেড ইস্যুটা থেকেই কিন্তু ওর মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছে। আপনি আমাকে একটু জেনে বলতে পারবেন? কারণ আমরা যখন মানুষের ফটো রিড করি তখন কিন্তু মেডিটেশনের মাধ্যমে, তো এই ক্ষেত্রে মেয়েটির ফটো যখন আমি রিড করি আমার মধ্যে কিছু ভিজুয়ালাইজেশন এসেছিল, এবং সেই ভিজুয়ালাইজেশনে আমি এতটা ডিটেলসে বলতে পারবো না এখানে। তো আমি যেটা দেখেছিলাম, মেয়েটার পিরিয়ড রিলেটেড জায়গা থেকেই প্রবলেম। মেয়েটার মধ্যে অবশ্যই এখানে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, ও কিন্তু ওর রাতের বেলা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিরিট পসেস হচ্ছে। ভদ্রলোক আমাকে জানায় রাতে ওর অ্যাক্টিভিটিটা কখনো ভয় পাচ্ছে বা কখনো যদি ঘুমোচ্ছে, ঘুমের মধ্যেও যেন ওর সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে। এবং পরের দিন যদি জিজ্ঞাসা করছে ওয়াইফকে, তখন বলছে যে হ্যাঁ তুমি তো আমার সাথে জবরদস্তি করলে, বলছে কিন্তু আমি করছি না, তার মানে ওর মধ্যে ওর সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, যেটাও আমাকে দেখছে, আমি নয়। তো আমি ভদ্রলোককে বললাম আপনি খুব ভালোভাবে আপনার ওয়াইফের সাথে কথা বলুন। যখন ও খুব ভালো থাকে দিনের বেলা ওর সাথে ভদ্রলোক আমাকে জানায় দিনের বেলা ওর সাথে একটু কখনো কথা বলা যায়, কখনো হয়তো একটু নর্মাল থাকে। তো আমি ওনাকে বললাম আপনি দিনের বেলা খুব ভালোভাবে ওনার সাথে একটু কথা বলুন, উনি যেমনভাবে চান ঠিক সেই রকমভাবে আমাকে একটু জানান। প্রথমবার যখন ওর এই বাড়িতে আসার পরে পিরিয়ড হয়েছিল, তখন ও তো পিরিয়ডিক্যাল মানে পিরিয়ড যখন হয় কিছু স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, সেটাও কোথায় ফেলেছিল বা কি করেছে বা কি হয়েছে, আমাকে এই ইনফরমেশনটাও আপনি একটু দিন। ভদ্রলোক আমাকে বলে ঠিক আছে, আমাকে একটু সময় দিন। 3 দিন পরে ভদ্রলোক আমার সাথে কন্ট্যাক্ট করে, আমাকে বলে আমি ওর সাথে কথা বলেছি। ও আমাকে বলল কেন? ভদ্র মহিলা বলছে কেন তুমি এগুলো বলছো কেন আমাকে? এবং মাঝে মাঝে কিন্তু ভদ্রমহিলা দিনের বেলাতে খুব সুস্থভাবে কথা বলতো, এবং এমনও হয়েছে ও রাতের বেলা কি করছে দু এক সময় ভুলেও যেত। যে আগের দিন রাতে এমনও হয়েছে হাজবেন্ডকে যে কখনো এমন হতো ভায়োলেন্ট হয়ে যেত, তুমি আমার উপরে টর্চার করেছো রাত্রিবেলা, তুমি আমার উপরে জবরদস্তি করেছো। আবার কখনো এমন হতো ওর আগের দিন রাত্রিবেলা কি করেছে সেগুলো ভুলে যেত। ভদ্রলোক আমাকে বলছে যে আমি পুরো পাগলের মতো, আমার অবস্থা পাগলের মতো হয়েছে। তো আমি ভদ্রলোকের থেকে জানতে পারি ওই যে স্যানিটারি ন্যাপকিনগুলো ইউজ করতো সেগুলো ও বাড়ির পিছনের ডাস্টবিনে ফেলেছিল, এবং ওই ডাস্টবিনে ফেলার পর থেকে প্রথম ও একটা ভয় পেতে শুরু করে, এবং রাত্রিবেলা ওর হাজবেন্ডের মতোই দেখতে কেউ যেন ওর ওপরে জবরদস্তি করে। ও ওর হাজবেন্ডকে বলে যে তুমি তো রাত্রিবেলা আমার সাথে জবরদস্তি করো। ওর হাজবেন্ড বলে আমি না, ওকে অনেকভাবে বুঝিয়ে বলে ওটা আমি না, কিন্তু তুমি তো সুস্থ হবে, তুমি যদি সুস্থ হতে চাও তাহলে আমাকে বলো, তবে তো আমি এইভাবে বুঝিয়ে উনি বলেন যে তবে তো আমি তোমাকে ট্রিটমেন্ট করাতে পারবো, ডক্টরকে বলতে পারবো, তুমি আমাকে বলো তোমার সাথে কি হচ্ছে। খুব ভালোভাবে বুঝিয়ে ভদ্রলোক জানতে পারেন যে আম, ওনার ওয়াইফ রাতের বেলায় ওনার মুখের মতোই কাউকে দেখেন, এবং সে কালো, তার নখ দাঁত পুরো বের করে ওকে যেন বলে আমি তোকে ভালো থাকতে দেব না, আমি তোর সর্বনাশ করব, তুই আমার গায়ে নোংরা ফেলেছিস। এই কথাটা যখন বলে তখন আমি ভদ্রলোককে বলি আপনার ওয়াইফ এই যে যে ইউজ করা প্যাডগুলো ফেলেছিল ডাস্টবিনে, ওই ডাস্টবিনে এমন কিছু ছিল যেখান থেকে কিন্তু আপনার ওয়াইফের মধ্যেই জিনিসটা এসেছে। আপনার ওয়াইফ কিন্তু নিজে ঘরে ওই নেগেটিভ এনার্জিটা ঘরে নিয়ে এসেছে, এবং যেটা রাতের বেলায় কিন্তু আপনার ওয়াইফের ওপরে পুরো পজেস করছে, এবং এই এনার্জিটা এটা একটা মেল এনার্জি, নেগেটিভ এনার্জি, এবং এই এনার্জিটা কিন্তু আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে খারাপ করছে, এবং যার জন্যই আপনার চেহারাটা ও রাতের বেলায় দেখছে। আপনার ওয়াইফ আপনার চেহারাটা রাতের বেলায় দেখছে, এবং এটাই দেখছে যে আপনি জবরদস্তি করছেন ওর ওপরে। আর এইটা এতটাই কিছু কিছু দিন এটার প্রকোপ এতটাই বাড়ছে যেদিন দিনের বেলাতেও ও সেই ঘোরের মধ্যেই চলছে কি আপনি
ওর ওপরে অত্যাচার করেছেন। ভদ্রলোক বলে, আমি তো মানে ভাবতেও পারিনি আমার মানে ওয়াইফের এই প্রবলেম শুরু হয়েছে পর থেকে আমি একটু মানে একটা অ্যাবনর্মাল বিহেভিয়ারও হচ্ছে। আমি একটু আশেপাশের আজকাল আমার যতটুকু এই পডকাস্ট শুনে অভিজ্ঞতা, আমি একটু আশেপাশের পরিবেশ সম্পর্কে একটু খোঁজ নিতে গিয়ে জানি ডাস্টবিনটা ঠিক ভালো না, ওখানে সন্ধে হলে কেউ যায় না। আর আমার ওয়াইফের আর একটা জিনিস ভদ্রলোক তখন আমাকে বললেন যে আমি এই জিনিসগুলো আগে তো খেয়াল করিনি। আমার ওয়াইফের একটা অভ্যেস আছে, আমি ওকে মানা করা সত্ত্বেও এটা কখনো শোনেনি, ও মানে না এই জিনিসগুলো, মানতো না, যে ও সন্ধেবেলা করেই না ওই ডাস্টবিনের ওদিকে যেত এবং যত সারা দিনের জিনিস ওর যা কিছু আবর্জনা ওই ডাস্টবিনে ফেলতো। আমি বললাম এইখান থেকেই কিন্তু ওর প্রবলেম তৈরি হয়েছে। আপনার বাড়ি অবধি কিন্তু ওই ডাস্টবিন থেকে নেগেটিভ এনার্জিটা আপনার ওয়াইফ ঢুকিয়ে এনেছে। তো ভদ্রলোক আমাকে বললেন, এখন কি করে আপনি এটা যত তাড়াতাড়ি সম্ভব করুন, যাতে এমন কিছু করুন যাতে আমার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ হয়, নাহলে আমি চাই না আমার ওয়াইফকে অ্যাসাইলামে দিতে। এক্ষেত্রে আমরা যে রিচুয়ালটা করি এবং এই রিচুয়ালটার জন্য আমাদের বিশেষ কিছু জিনিস লাগে। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে কফিনের পেরেক, এবং যে কোনো কফিনের পেরেক হলেই এখানে কিন্তু হবে না। অমাবস্যার দিন কোনো ডেড বডির সাথে আসা কফিনের পেরেকই কিন্তু এক্ষেত্রে আমার লাগবে। আমাদের বিভিন্ন চ্যানেল আছে, তার মাধ্যমে কিন্তু আমরা এটা জোগাড় করেছিলাম। অমাবস্যার দিন এমন কোনো ডেড বডি যেটা অমাবস্যার দিন এসেছে এবং তার সেই কফিনের পেরেক, এবং সবার আগে এই পেরেকগুলোর ওপরে আমাদের রিচুয়াল হয়। 5টা পেরেক এক্ষেত্রে আমার লেগেছিল। 5টা পেরেকের ওপরে ফার্স্ট যে রিচুয়ালটা হয় সেই রিচুয়ালে আমাদের লাগে হচ্ছে আতর, দেশি মদ এবং মোরগের রক্ত। পেরেকের ওপরে ডার্ক মুনের দিন এক অমাবস্যায় আসা কোনো ডেড বডি থেকে আমরা মৃতদেহ থেকে আমরা এই পেরেকগুলো কালেক্ট করি। তারপরে একটা নিউমুন দেখে আমাদের কিন্তু এই কাজটা হয়। নিউমুনের দিন আমাদের এই কাজটা হয় এবং ওই নিউমুন থেকে পরবর্তী ফুলমুন, নিউমুন থেকে ফার্স্ট আমি স্পেলটা করবো, একটা রিচুয়াল করব পেরেকের ওপরে, এবং রিচুয়ালটার পরে যে দেশি মদ, আতর এবং মোরগের রক্ত দিয়ে একটা বিশেষ মিশ্রণ আমরা তৈরি করি, তার মধ্যে ওই নিউমুনে কাজ করে আমরা কিন্তু একটা লোহার পাত্রে মিশ্রণটা ঢেলে তার মধ্যে পেরেকগুলো ডুবিয়ে রাখি, এবং সেটা নিউমুন থেকে ফুলমুন কিন্তু ওরকমভাবেই রাখা থাকবে। যেদিন আমরা কাজ করব সেই দিনই ওই পেরেকগুলো বার করব। তার আগে কিন্তু ওইভাবেই একটা অন্ধকার জায়গাতে আমরা পুরো মুখ সিল করে, ওই লোহার পাত্রের মুখ সিল করে আমরা রেখে দেব। তো পেরেকের ওপর রিচুয়াল করে রেখে দিলাম। যেদিন আমরা কাজ করব পেরেকগুলো বের করলাম। এক্ষেত্রে শিয়ালের স্কাল আমাদের লাগে এবং লাগে 5টা পাঁঠার মাথা। পেন্টাগ্রাম আঁকা হয়, চক দিয়ে পেন্টাগ্রাম এঁকে তার 5 অ্যাঙ্গেলে 5টা পাঁঠার মাথা রাখা হয় এবং মাথার ওপরে ওই যে পেরেকগুলো বার করে প্রত্যেকটা পেরেক গেড়ে দেওয়া হয়, মানে মাথার ওপরে পাঁঠার মাথার ওপরে গেঁথে দেওয়া হয়, এবং তার উপরে রাখা হয় ব্ল্যাক কালারের ক্যান্ডেল। এবং পেন্টাগ্রাম চক দিয়ে যে পেন্টাগ্রামটা আঁকি তার মাঝখানে রাখা হয় একটা শিয়ালের স্কাল, এবং তার মাথার ওপরে রাখা হয় হচ্ছে লাল রঙের একটা ক্যান্ডেল। এবং ওই যে মিশ্রণটার মধ্যে আমরা পেরেক ডুবিয়েছিলাম, ওই রকম আরও একটা মিশ্রণ, বিশেষ এই মিশ্রণটাও আমাদের বানানো হয় একটা বিশেষ স্পেল করতে করতে। মোরগ আমাদের স্যাক্রিফাইস তো এক্ষেত্রে দিতেই হয়, সাথে আতর এবং দেশি মদ দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয় প্রথমে, এবং ওই শিয়ালের মাথার উপরে যে ক্যান্ডেল জ্বলছে তার মধ্যে কিন্তু ওই লিকুইডটা আমরা ঢালতে থাকি, ঠিক আছে। এবং পাশে কলরনে বিশেষ এক রকমের হার্বস ধরানো হয়, যে হার্বসটা নেগেটিভ এনার্জি রিমুভিংয়ের হার্বস, এবং একবার ওই হার্বসের মধ্যে আমরা কলরনের মধ্যে লিকুইডটা ঢালতে থাকি, আর একবার ওই শিয়ালের স্কালের ওপরে যে ক্যান্ডেলটা রয়েছে তার ওপরে ঢালতে থাকি, এবং ওই স্কালের ওপরে ওই লিকুইডটা ঢেলে আবার এমনভাবে ঢালতে হয় যাতে ছিটিয়ে দিতে হয়, অ্যাকচুয়ালি ঢালা মানে ছিটিয়ে দেওয়া, এবং প্রত্যেকটা পেরেকের ওপরেও কিন্তু সেগুলো ওই মিশ্রণটা ছিটাতে আমাদের স্পেল করতে হয়। 333 টাইমস এক্ষেত্রে আমাদের এই স্পেলটা করতে হয়, এবং একজনের পক্ষে 333 টাইমস স্পেলটা করা পসিবল হয় না, তো আমরা অল্টারনেট করে স্পেলটা করি। আমি একবার স্পেলটা পড়ি,
আমার পার্টনার একবার স্পেলটা পড়ে, এইভাবে আমরা স্পেলটা করি। এই ক্ষেত্রে একটি বিশেষ জিনিস যেটা আমি ওই ভদ্রলোককে বলেছিলাম, সেটা হচ্ছে আপনার ওয়াইফের এখানে এই যে ওর সাথে অ্যাক্টিভিটিটা হয়েছে, একটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস ওর মধ্যে হয়েছে। এর মধ্যে দুটো জিনিস ওর সাথে হয়েছে। একটা হচ্ছে ও আপনাকে ভয় পাচ্ছে, আপনার সাথে কোনো রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটিও করছে না। যখন আপনি করতে যাচ্ছেন আপনাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, এমন হয়েছে, হাঁচড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, এবং ভদ্রমহিলা একটা অস্বাভাবিক এই যে ব্যবহার করছে, তো ওর সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনার সাথে করছে না। সেকেন্ড যেটা ও এফেক্ট হয়েছে সেটা হচ্ছে ওর পিরিয়ড বন্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যেমন রিচুয়াল করব, আপনাকেও ওখানে একটা রিচুয়াল করতে হবে। সেটা হলো, ভদ্রলোককে আমরা বিশেষ একটা স্পেল বলে দিয়েছিলাম যে এই মন্ত্রটা আপনি, এই চ্যান্টিংটা আপনি করবেন এতবার। একটা সময় বলে দিয়েছিলাম, আমরা কাজটা শুরু করেছি 12টা থেকে, এবং ভদ্রলোককে আমি বলেছিলাম 1টা থেকে 1:30টা এই সময়তে আপনি 9 টাইমস, বেশি না 9 টাইমস এই চ্যান্টিংটা করবেন। করে কিন্তু আপনার ওয়াইফের সাথে এদিন আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করবেন। ভদ্রলোক আমাকে বলেন, ও তো আমাকে কাছেই আসতে দেয় না, রাতের বেলায় তো মানে অন্য রূপ, মানে এমন হয়েছে আমাকে মেরে অবধি দিয়েছে, কি আমাকে হাঁচড়ে কামড়ে আমাকে ব্লাড বের করে দিয়েছে। তো আমি বললাম এদিনও করবে না, কারণ আমরা 12টা থেকে যখন কাজ শুরু করব ওর উপরে কিন্তু তার এফেক্ট আসতে থাকবে। ও আপনাকে এদিন কাছে আসতে দেবে, আপনি করুন। ভদ্রলোককে বলেছিলাম ঠিক 1টা থেকে 1:30টা এই সময়তে 9 টাইমস আপনি এই চ্যান্টিংটা করে কিন্তু ওর সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন, কিন্তু ফোর প্লে করবেন। আপনি কিন্তু ইন্টারকোর্স করবেন না, ইন্টারকোর্স করবেন 3:20 থেকে 3:30 এই সময়তে। এতক্ষণ কিন্তু আপনাকে নিজের মধ্যেও আপনার সেক্সটাকে ধরে রাখতে হবে, আপনি কিন্তু রিলিজ করতে পারবেন না। ভদ্রলোক বলল, ঠিক আছে আপনি যেমন বলবেন। আমি বলবো, আমরা এদিকে রিচুয়াল করবো, এটা কিন্তু বলতে পারেন আপনারও একটা রিচুয়াল, এটা কিন্তু করতে হবে। শুধু আমরাই সবসময় করলে সব কিছু যে হয়ে যাবে, আমরা তো প্রোটেকশন দেবো, আপনাকে হেল্প করব, কিন্তু আপনাকেও এটা করতে হবে। তো আমরা আমাদের কাজ শুরু করি 3:30 টাইমস আমরা কমপ্লিট হবে। ভদ্রলোককে এইভাবেই বলা ছিল আমাদের 3:20 আগে ওটা এন্ড করতে হবে, এবং ঠিক সেই সময়তে কিন্তু 3:20 থেকে 3:30 এই সময়ের মধ্যে ভদ্রলোককে বলেছিলাম ইন্টারকোর্স করবেন। তো ভদ্রলোক এটা করেছিল। তো আমরা চ্যান্টিং শুরু করি, 3:33 টাইমস আমাদের কমপ্লিট হয়, এবং ভদ্রলোককে তো আগেই বলা ছিল। 4টে নাগাদ ভদ্রলোক আমাকে বলেন, আমার ওয়াইফ কিন্তু আজকে আমাকে একটু বাধা দেয়নি, যেমন আপনি বলেছিলেন। সত্যি এটা মানে আমি অবাক হয়ে গেলাম, এতদিন যে মেয়েটি আমাকে এতবার বাধা দিয়েছে, আজকে কিন্তু আমাকে বাধা দেয়নি। ঠিক আছে? আর আমার ওয়াইফের আজকে এতদিন কিন্তু ওর পিরিয়ড টোটাল বন্ধ ছিল। আজকে কিন্তু আমার ইন্টারকোর্স সাথে সাথে আমার রিলিজ হলো, এবং আমি দেখলাম ওর পিরিয়ড হয়ে গেছে। আমি বললাম স্পিরিটটা যেটা ওকে অ্যাটাক করেছিল, পজেস করতো রাতে, রিমুভ হয়ে গেছে। তো প্রত্যেক সময়তেই যখন স্পিরিট কারোর পজেস হয়, যখন সেই স্পিরিটকে আমরা রিলিজ করি, সে কিছু না কিছু সিগন্যাল কিন্তু দিয়ে যায়। এক্ষেত্রে এই যে মেয়েটির পিরিয়ড বন্ধ ছিল, ওর পিরিয়ডটা হয়ে গিয়ে কিন্তু একটা সিগন্যাল দিয়ে গেছে যে স্পিরিটটা ওকে রিলিজ, মানে স্পিরিটটা ওকে পজেস যে করতো রাতে, সে পুরোপুরি রিলিজ হয়ে গেল। এবং এক্ষেত্রে আমরা যেটা রেমেডিস হিসেবে দিয়েছিলাম, এই যে 5টা পেরেক আপনাদের বললাম, এই 5টা পেরেকই ওর বাড়ির 4টে ডিরেকশনে পুঁতে দিতে বলেছি, এবং ওর বাড়ির যে মেন ডোর ছিল সেই ডোরের মাঝখানে আর একটা 5 নাম্বার পেরেকটা পুঁতে দিতে বলেছিলাম, এবং মেয়েটিকে একটা বিশেষ, আমাদের নেগেটিভ এনার্জি রিমুভিংয়ের বিশেষ তাবিজ হয়, সেই তাবিজ মেয়েটিকে দিয়েছিলাম। তো যে কোনো জায়গায় আপনাদের জন্য আমি বলবো, বাড়ির মেয়েরা অনেক সময়তেই হয় স্যানিটারি ন্যাপকিন ইউজ করার পরে যেখানে কোনো ড্রেনে, কোনো মাঠে, কোনো ডোবায়, কোনো ডাস্টবিনে ফেলে দাও, অবশ্যই একটা সেই রকম জায়গা বুঝে ফেলবে। কোনো একটা ডোবা, কোনো একটা পুকুর, কোনো একটা গাছের গোড়া, বাঁশ গাছ, জাম গাছ, আম গাছ, কোথাও দেখলে যে ওখানে ডাস্টবিনের মতো নোংরা সবাই ফেলছে, ওখানে ফেলে দিলে কখনো করবে না। যে কোনো রকমের এনার্জি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে, এবং তোমরা যদি এই ধরনের জিনিসটা, তোমার একটা বডি থেকে রিলিজ হওয়া একটা ব্লাড, একটা নোংরা কাপড়, তাই না, তোমার বডি থেকে যেটা রিলিজ হচ্ছে, যে তুমি ওটা ফেললে, সেখানে কিন্তু এনার্জি প্রচণ্ড পরিমাণে, মানে কি বলবো এটাকে, ক্ষুব্ধ হওয়া বলো বা তোমাকে অ্যাটাক করা বলো, তো
তোমার এনার্জিকে অ্যাটাক করা বলো, এই জিনিসগুলো কিন্তু হয়। এই যেখানে সেখানে টয়লেট করা, যেখানে সেখানে স্যানিটারি ন্যাপকিন ফেলা, এই জিনিসগুলো কিন্তু কখনোই আমি বলবো করবেন না। মেয়েদের এই আজকে একটা মেয়েরই সামান্য না বুঝে করা একটা ঘটনা কিন্তু এই জায়গায় মেয়েটিকে নিয়ে এসেছিল। মানে 6 মান্থস, ভদ্রলোক আমাকে বলছে 6 মান্থসের আমাদের এই যে জার্নিটা চলেছে ম্যাডাম, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কতটা মারাত্মক আর ভয়ানক গেছে আমার জীবনে। আজকে ছিল এই কেস স্টাডিটা। আপনাদের জীবনে যদি এইরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক্যাল ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আপনারা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। আপনারা স্ক্রিনেও নাম্বারটা দেখতে পাবেন। এছাড়াও আপনারা যদি আপনাদের সাথে ঘটা ভৌতিক ঘটনা বা ব্ল্যাক ম্যাজিক্যাল ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, সেটাও অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। স্ক্রিনেও আপনারা নাম্বারটা দেখতে পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেটি আপনারা দেখতে পারবেন নেক্সট ফ্রাইডে রাত 9টায়।